ইসলাম, ডক্টর মোশাররফ হোসেন থেকে শুরু করে আপনারা যারা এখানে রয়েছেন, প্রত্যেকের বিরুদ্ধে যে মিথ্যা গায়েবী মামলা দেওয়া হয়েছে তার প্রতিবাদ করে যে সংগ্রামের মাধ্যমে আজকে যে পরিবর্তন আনা হয়েছে, সেই পরিবর্তনের ফসল আমাদের ঘরে তুলতে হবে। বাংলাদেশের 18 কোটি মানুষ কিন্তু আজকে এটা মনে করার কোনো কারণ নাই যে তারা কেবলমাত্র এই অন্তর্বর্তীকালীন সরকারের দিকে তাকিয়ে আছে। তারা কিন্তু বাংলাদেশের জনগণের দল, যে দল শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সৃষ্টি করেছিলেন এবং যে দলকে পরবর্তীকালে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপসহীন নেত্রী জনগণের কাছে নিয়ে গিয়েছিলেন এবং যে দলকে আজকে পরিচালনা করছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, সেই দলের সদস্য হিসেবে আমরা প্রত্যেকে সকলে মিলে এই দেশকে নতুন করে আমরা গড়ে তুলব, যেখানে মানুষের মৌলিক অধিকার পুনঃপ্রতিষ্ঠিত হবে, যেখানে মানুষের ভোটের অধিকার পুনঃপ্রতিষ্ঠিত হবে, যেখানে মানুষের অর্থনীতির অধিকার পুনঃপ্রতিষ্ঠিত হবে। আসুন আজকে আমরা এই বিজয়ের দিনে আমরা এই শপথ আমরা গ্রহণ করি, যতদিন না সেই অধিকার আমাদের অর্জিত হবে ততদিন আমরা রাজপথ ছেড়ে যাব না। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ ডক্টর মুহিন স্যারকে। এ পর্যায়ে বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি সাবেক মন্ত্রী, আমাদের সকলের শ্রদ্ধাভাজন নেতৃত্ব, বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য, যিনি 71 সালে বিদেশে থেকে ছাত্রদেরকে সুসংগঠিত করে নেতৃত্ব দিয়েছেন, আমাদের সকলের সেই শ্রদ্ধাভাজন শিক্ষক ডক্টর খন্দকার মোশাররফ হোসেন স্যারকে এই পর্যায়ে বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল আয়োজিত বিজয় দিবস উপলক্ষে এই আলোচনা সভার সম্মানিত সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সংগ্রামী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আজকের এই আলোচনা সভার প্রধান অতিথি, বাংলাদেশের মানুষের জনগণের ভবিষ্যৎ আশা আকাঙ্ক্ষার প্রতীক বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং বিগত 16 বছর আন্দোলন সংগ্রামে যার নেতৃত্বে আজকে বাংলাদেশ নতুন যুগে নূতন পথে অগ্রসর হচ্ছে, আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান, মঞ্চ দুবিষ্ট স্থায়ী কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, সুধীমণ্ডলী, সাংবাদিক ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আমি প্রথমেই এই বিজয় দিবসের আলোচনায় স্মরণ করছি যিনি এই বিজয় অর্জনের লক্ষ্যে প্রথম বাংলাদেশের একজন নাগরিক, যিনি তখন সেনাবাহিনীতে কর্মরত একজন মেজর, তিনি প্রথম পাকিস্তান সেনাবাহিনীর সাথে রিভোল্ট করেছিলেন। তার পরের দিন তিনি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন। সেই বীর মুক্তিযোদ্ধা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরত্তমকে আজকে আমরা স্মরণ করছি। মহান মুক্তিযুদ্ধে লাখো শহীদের রক্তের বিনিময়ে আমরা যে এই বিজয় অর্জন করেছি তাদেরকে স্মরণ করছি। তার সাথে সাথে এই বিজয়ের পর বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র, মানুষের অধিকার, অর্থনৈতিক অধিকার সকল ক্ষেত্রে মুক্তিযুদ্ধের চেতনাকে বাস্তবায়নের জন্য
যারা এদেশে সংগ্রাম করেছে, প্রাণ দিয়েছে, ত্যাগ স্বীকার করেছে, আমি সকলকে আজকে স্মরণ করছি। এই দিনটি এই 2024 সালে আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ। আজকে আমাদের দেশের মানুষের সামনে এখনো প্রশ্ন যে আমরা আমাদের যে মুক্তিযুদ্ধের চেতনা, স্বাধীনতার চেতনা আমরা এদেশে এ পর্যন্ত কেন বাস্তবায়ন করতে পারলাম না? কেন এই 2024-এ জুলাই আগস্টেও এদেশের মানুষের অধিকার ফিরিয়ে পাওয়ার জন্য, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য, অর্থনীতিকে রক্ষা করার জন্য, দেশকে বাঁচানোর জন্য কেন আন্দোলন করতে হয়েছে, কেন প্রাণ দিতে হয়েছে? আজকে যদি এই দিনে আমরা এগুলো উপলব্ধি করতে পারি, তাহলেই আসলে এই ধরনের আলোচনা সভায় উপস্থিত থাকার সার্থকতা। কারণ আমরা কথার কথা অনেক সময় অনেক কিছু বলি, কিন্তু কাজের বেলা আমরা করি না বা করতে পারি না। এদেশের মানুষ প্রত্যাশা করেছে যে সর্বশেষ যে গণ অভ্যুত্থান, সর্বশেষ গণ অভ্যুত্থানের পরে আজকে যারা সরকারে প্রতিষ্ঠিত, এই সরকার বৈষম্য বিরোধী, ছাত্র এবং জনগণের একটি গণ অভ্যুত্থানের মাধ্যমে প্রতিষ্ঠিত। সবাই আশা করেছে যে এ পর্যন্ত যে জন্যে এদেশের মানুষ আন্দোলন সংগ্রাম করেছে, প্রাণ দিয়েছে, সেই লক্ষ্যে এই সরকার থেকে ইতিবাচক সকল কার্যক্রম বা ইঙ্গিত জনগণ পাবে। কিন্তু অনেক ব্যাপারে এখানে হতাশা, এটা আমরা প্রত্যাশা করি না। এই সরকার যখন দায়িত্ব গ্রহণ করে, আমাদের দলের মতো দল, সর্ববৃহৎ জনপ্রিয় বাংলাদেশের দল, এই সরকারকে সমর্থন দিয়েছি এবং প্রত্যাশা করেছি যে অতি দ্রুত এই সরকার জনগণের যে মৌলিক প্রত্যাশা, জনগণের অধিকার, ভোটের অধিকার ফিরিয়ে পাবে এবং জনগণ তাদের নির্বাচিত পছন্দমতো ব্যক্তিদেরকে সরকারে বসাবে এবং সেই সরকার এই বাংলাদেশের সেই লক্ষ্য অর্জনের জন্য তারা এগিয়ে নিয়ে যাবে। কিন্তু আমরা দেখছি যে স্বৈরাচার ফ্যাসিস্ট সরকার গায়ের জোরে ক্ষমতায় থাকতে চেয়েছিল, তারা কিন্তু এই আন্দোলনের মুখে পদত্যাগ করতে বাধ্য হয়েছে এবং এই দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এবং তারা পালিয়ে গিয়ে আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু কোনো রকমে নিজেদেরকে দোষী মনে করতেছে না বা নিজেরা অনুতপ্ত না, তারা বরং নানা রকমের ষড়যন্ত্র, নানা রকমের উস্কানি দিয়ে দেশে বিদেশে ষড়যন্ত্র সৃষ্টি করছে, যাতে করে এই দেশ কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে না পারে। আমি আজকে শুধু এই বিষয়ে, কেননা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব আমাদের বক্তব্য রাখবেন, অনেক কিছু বলার এই দিনে আমাদের থাকে। মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করার আল্লাহ সুযোগ দিয়েছিল, সেই জন্য অনেক কিছু বলার থাকে, কিন্তু সুযোগ নেই, এত সময়ও নেই। আমি শুধু একটি কথা বলতে চাই, একটি বিষয়, যে আজকে যারা ষড়যন্ত্র করছে তাদেরকে তারা জানে, তবু আমরা স্মরণ করে দিতে চাই যে এদেশের মানুষ কিন্তু কখনোই নিশ্চুপ বসে থাকে না। স্বাধীনতার পরে 3.5 বছরে যা দেখেছিল, যে গণতন্ত্রকে হত্যা করে বাকশাল প্রতিষ্ঠা, গুম, খুন, রাহাজানি, অর্থনৈতিক লুটের কারণে দুর্ভিক্ষ, এসব দেখে কিন্তু এদেশের মানুষ চুপ থাকে নাই, এর প্রতিকার করেছে। 3.5 বছরের মাথায় এদেশে পরিবর্তন হয়েছে। আমি বিস্তারিত বলতে চাই না। তারপরে এদেশে 75-এ 15 আগস্ট ঘটেছে, 75-এ 7ই নভেম্বরের ঘটনা ঘটেছে,
সিপাহী জনতা বিপ্লব করে স্বাধীনতার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে ক্ষমতায় বসিয়েছে। তারপরে শহীদ জিয়াউর রহমানকে হত্যা করে আবার গণতন্ত্র হত্যা করা হয়েছিল। সেই গণতন্ত্রকে এদেশের সিপাহী জনতা কিন্তু আন্দোলন করে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধার করেছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাকশালকে পরিবর্তন করে বহুদলীয় গণতন্ত্র, আর বেগম খালেদা জিয়া এই দেশে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে। ভোট যাতে নিরপেক্ষ হয় তার জন্য তত্ত্বাবধায়ক সরকার প্রথা দেশনেত্রী বেগম খালেদা জিয়া চালু করেছিল, যেটা শেখ হাসিনা বাতিল করেছে। সেই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে এদেশের জনগণ ভোটের মাধ্যমে 91 সালে বিএনপিকে ক্ষমতায় বসিয়েছে, 96-তে আওয়ামী লীগকে ক্ষমতায় বসিয়েছে, 2001-এ বিএনপিকে পুনরায় ক্ষমতায় বসিয়েছে। অর্থাৎ সুযোগ পেলে দেশের মানুষ ভোটের মাধ্যমে সরকার পরিবর্তন করতে পারে। আর যখন ভোটের মাধ্যমে সরকার পরিবর্তনের সুযোগ পায় না, তখন কিন্তু গণ অভ্যুত্থানের মাধ্যমে সরকার পরিবর্তন হয়। যেমন হোসেন মোহাম্মদ এরশাদ পরিবর্তন হয়েছে এবং শেখ হাসিনা পরিবর্তন হয়েছে। এই কথা এই জন্য বলছি, আজকে যারা ষড়যন্ত্র করছে তাদের স্মরণ করে বলছি যে এদেশের মানুষ কিন্তু কোনো সময় অন্যায়কে সহ্য করে নাই, ভবিষ্যতেও করবে। আর যারা বর্তমানে দেশ চালাচ্ছেন তারা নানাভাবে নানা উছিলায় জনগণের যে অধিকার, ভোটের অধিকার পুনঃপ্রতিষ্ঠার ব্যাপারে বিলম্ব করছেন। আমরা বলতে চাই যে আগামী নির্বাচনে যত বিলম্ব হবে তত এই দেশে ষড়যন্ত্র বাড়তে থাকবে। যদি নির্বাচন ঘোষণা করা হয়, রোডম্যাপ দেওয়া হয়, এদেশের জনগণ নির্বাচনমুখী হয়ে যাবে এবং নির্বাচনমুখী হয়ে গেলে আর এই দেশের মানুষের সাথে ষড়যন্ত্র করে কেউ সুবিধা পাবে না। অতএব আজকে এই বিজয়ের দিনে আমরা দাবি করতে চাই যে অনতিবিলম্বে সংস্কার যতটুকু সম্ভব শেষ করে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হোক। ইনশাল্লাহ দেশের মানুষ সকল ষড়যন্ত্র মোকাবেলার জন্য প্রস্তুত আছে এবং তারা যোগ্য এবং সাহসী, তারা প্রমাণ করেছে। আপনাদের সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ। এ পর্যায়ে আমরা শেষ পর্যায়ে আলোচনা এই দাঁড়াও না, প্রিয় নেতৃবৃন্দ, প্রধান অতিথির অনুমতি ক্রমে এ পর্যায়ে বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি আজকের সভার সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিপ্লবী মহাসচিব, সাবেক মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি। আমি অনুরোধ করবো আপনারা দয়া করে স্লোগানটা বন্ধ করেন একটু, প্লিজ 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 প্লিজ। আমাদের নেতা যিনি অপেক্ষা করছেন আপনাদের সামনে কথা বলার জন্য, দয়া করে তাকে কথা বলার কিছু সময় আমাদেরকে করে দিতে হবে। সেই জন্য আমি আপনার খুব সংক্ষেপে বক্তব্য রাখবো। আজকের এই বিজয় দিবসের বিএনপি আয়োজিত আলোচনা সভার সম্মানিত শ্রদ্ধেয় সংগ্রামী প্রধান অতিথি, যিনি আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ডিজিটালি, আমরা প্রতি মুহূর্তে প্রত্যাশা করছি যে উনি ফিজিক্যালি আমাদের সামনে অতি দ্রুত এসে উপস্থিত হবেন। আমাদের নেতা, আমাদের পথ প্রদর্শক, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, মঞ্চে উপস্থিত আছেন আমাদের শ্রদ্ধেয় জাতীয় স্থায়ী কমিটির সদস্যবৃন্দ, আমাদের নেতৃবৃন্দ এবং লড়াকু ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আজকের দিনটি আমাদের জন্য নিঃসন্দেহে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং
একটা উল্লেখযোগ্য দিন। এই দিনে আমরা বাংলাদেশের মানুষেরা দীর্ঘ 9 মাস আমাদের দলের প্রতিষ্ঠাতা বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের ঘোষণার মধ্য দিয়ে যে যুদ্ধ শুরু করেছিলাম, সেই যুদ্ধের শেষ পরিণতি হিসাবে আমরা এই দিনে অর্থাৎ আগামীকাল আমরা বাংলাদেশের যে পতাকা, সেই পতাকা আমরা ঢাকা থেকে শুরু করে টেকনাফ থেকে তুলে শুরু করে আমরা সেই পতাকা উড়িয়ে দিয়েছিলাম, স্বাধীন বাংলাদেশের পতাকা। সেই পতাকা ছিল শুধুমাত্র একটা ভূখণ্ডের, নতুন ভূখণ্ডের পতাকা নয়, সেই পতাকা ছিল একটা জনগোষ্ঠীর আশা আকাঙ্ক্ষার পতাকা। আর সেই আশা আকাঙ্ক্ষা ছিল এই মানুষের তাদের বেঁচে থাকার আকাঙ্ক্ষা, তাদের নিজেদের ভাগ্য নিজেরা পরিবর্তন করবার আকাঙ্ক্ষা, তাদের মাথা উঁচু করে দাঁড়াবার আকাঙ্ক্ষা। বন্ধুগণ, সেই লড়াই আমরা লড়েছি 9 মাস। আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেব আমাদের যুদ্ধ শুরু করে দিয়েছিলেন, সেই যুদ্ধে আমরা বিজয় লাভ করেছিলাম। কিন্তু দুর্ভাগ্য আমাদের, অল্প কিছুদিন যেতে না যেতেই আমাদের সেই বিজয়ের যে আনন্দ ম্লান হয়ে গেল। আমাদের যে স্বপ্ন, সেই স্বপ্ন ধূলিসাৎ হয়ে গেল। আমরা দেখলাম আমাদের চোখের সামনে আমাদের যে সমস্ত মানুষের লড়াই করেছে, যুদ্ধ করেছে, তাদেরকে কিভাবে নির্মম ভাবে অত্যাচার নির্যাতন করা শুরু হলো। আমরা দেখলাম যে মানুষগুলো বুকে রক্ত দিয়েছে। এই ছেলে, তুমি কথা বলবে, আসো কাঙ্গিয়া। এই বিষয়গুলো আমরা চোখের সামনে দেখেছি যে যারা যুদ্ধ করেছে, সংগঠন করেছে, তাদের পরিবার পরিজনকে, তাদের ভাই বোনদেরকে, ছেলেদেরকে কিভাবে সেই আওয়ামী লীগ যারা সেদিন ক্ষমতায় বসেছিল স্বাধীনতার পরে পরেই, তারা সেদিন কিভাবে তাদের সমস্ত স্বপ্নকে ভেঙে চুরমার করে দিয়েছে। আমাদের মধ্যে চোখের সামনে দেখেছি যে সাধারণ মানুষ সেদিন না খেতে পেয়ে রাস্তায় মেয়েরা মায়েরা তারা এক মুঠো ভাতের জন্য ঘুরে বেরিয়েছে, ভাতের ফ্যানের জন্য ঘুরে বেরিয়েছে। আমার চোখের সামনে দেখেছি আমাদের বোন বাসন্তী তার লজ্জা নিবারণ করবার জন্য এক টুকরো কাপড় খুঁজে পায়নি, মাছ ধরার জাল দিয়ে সে তার লজ্জা নিবারণ করেছে। আজকাল অনেকেই সেই কথা ভুলে গেছে, আর যতদিন আওয়ামী লীগ ছিল তারা সেই কথা ভুলেই মনেই করতে চায় নাই। কিন্তু আমরা সেই কথা ভুলি, কারণ ওই যে 1971 সালের স্বাধীনতা যুদ্ধের এই বিজয়ের দিনে আমাদের সেই সমস্তগুলো সেই দিন থেকেই টুকরো টুকরো হয়ে যাওয়া শুরু হয়েছে। বন্ধুগণ, এবং তারই ফলশ্রুতি হিসেবে আমরা দেখেছি যে আজকে যে পরাজিত ফ্যাসিস্ট, তাদেরই পূর্বসূরি ফ্যাসিস্ট হাসিনার পিতা শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে সেদিন আওয়ামী লীগ একইভাবে সমস্ত প্রতিপক্ষকে ধ্বংস করে দিয়ে, সমস্ত রাজনীতিকে ধ্বংস করে দিয়ে, রাজনৈতিক দলগুলোকে নিষিদ্ধ করে দিয়ে একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল প্রতিষ্ঠা করেছিল। এটা আমাদের বারবার বলা দরকার, বারবার বলা দরকার। আওয়ামী লীগকে আমাদের চিনে রাখতে হবে যে এই আওয়ামী লীগ সেই আওয়ামী লীগ যে স্বাধীনতার পরে পরেই আমাদের গণতন্ত্রের স্বপ্নকে ধ্বংস করেছিল। এটা বারবার মনে রাখতে হবে। বন্ধুগণ, সেদিনকার সেই কথাগুলো মনে হলে আজকের বিজয়ের যে আনন্দ, সেই আনন্দ সত্যি ম্লান হয়ে আসে। আমরা দেখেছি সেদিন শান্তি সেনের স্ত্রী, তার পুত্রবধূ এবং তাদের পড়শি হানিফা বেগমকে তুলে নিয়ে গিয়ে তৎকালীন রক্ষী বাহিনী দিয়ে কিভাবে তারা 21 দিন নির্যাতন করে তারা পাঠিয়ে দিয়েছে। আমরা দেখেছি প্রায় 30,000 তরুণ কিশোরকে তারা হত্যা করেছিল শুধু রাজনৈতিক প্রতিপক্ষ হওয়ার কারণে। যাই হোক, মানুষের আকাঙ্ক্ষা, মানুষের ইচ্ছা, আল্লাহর অশেষ রহমতে সেখান থেকে আমরা মুক্তি পেয়েছিলাম। এবং সেদিন কিন্তু সামনে এসে সেই 7ই নভেম্বরের
সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে যে নেতা আবার আমাদের সামনে এসে দাঁড়িয়েছিলেন, আমাদেরকে পথ দেখিয়েছিলেন, তিনি হচ্ছেন আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। সেদিনও তিনি সেই পতাকা সামনে তুলে নিয়ে এসেছিলেন, সেই স্বাধীনতার পতাকা। তিনি আজকে সংস্কারের কথা আমাকে বলছে সংস্কার আমরাও দিয়েছি, আমরাও চাচ্ছি, সবাই চায়, কিন্তু প্রথম সংস্কার শুরু করেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তিনি বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেন একদলীয় শাসন ব্যবস্থা থেকে। তিনি সেদিন একটা বদ্ধ অর্থনীতিকে, যে অর্থনীতি বন্ধ হয়ে গিয়েছিল ভ্রান্ত সমাজতান্ত্রিক ধারণা থেকে, তিনি সেটাকে মুক্ত বাজার অর্থনীতি নিয়ে আসেন, মিশ্র অর্থনীতিতে নিয়ে আসেন। আজকের যে বাংলাদেশে আমরা দেখছি আগের চাইতে উন্নত বাংলাদেশ, যে বাংলাদেশে আমরা দেখছি যে আমাদের বোনেরা মায়েরা তারা কাজ করছেন কারখানাতে, আমাদের রপ্তানি হচ্ছে, আমাদের ভাইয়েরা তারা বিদেশে যাচ্ছে কাজ করার জন্য, সেই বাংলাদেশের সূচনা করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। সেদিন আমাদের মেয়েদের মায়েদের চাকরির সূচনা করে দিয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এই বিষয়গুলো হচ্ছে সংস্কার। শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন নিয়ে এসেছিলেন সংস্কারের মধ্য দিয়ে। তিনি শিল্পে পরিবর্তন নিয়ে এসেছিলেন সংস্কারের মধ্য দিয়ে। কৃষিতে দ্বিগুণ উৎপাদন করেছিলেন সংস্কারের মধ্য দিয়ে। আমি এই কথাগুলো বলছি যে আজকে অনেকে অনেক কথা বলে, যে কথাগুলো বলবো দয়া করে পেছন দিকে তাকান। এই দেশে নতুন কোনো কিছু পরিবর্তন, কোনো কিছু সংস্কার করে মানুষের অবস্থার পরিবর্তন যা কিছু করার সবই বিএনপিকে দিয়ে শুরু হয়েছে, সেই প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে দিয়ে শুরু হয়েছে। ঠিক একইভাবে আমাদের নেত্রী যিনি পতাকাটা তুলে ধরেছিলেন, সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাতের পরে সেই নেত্রী তিনিও আবার এই দেশে সংসদীয় গণতন্ত্রের সংস্কার নিয়ে এসেছিলেন, গণতন্ত্রের সংস্কার করে নিয়ে এসেছিলেন। তিনি মহিলাদের শিক্ষার ব্যবস্থার সংস্কার করেছিলেন, তারা ক্লাস 12 পর্যন্ত পড়তে পারবে, কোনো বেতন দিতে হবে না। এমনকি মেয়েদেরকে যেন প্রাইমারি স্কুলে পাঠানো হয়, সেই জন্য তাদের জন্য আলাদা ভাতার ব্যবস্থা করেছিলেন। আপনাদের অনেকে মনে থাকার কথা, আমি জানি না মনে আছে কিনা, ফুড ফর এডুকেশন, শিক্ষার বিনিময়ে খাদ্য কর্মসূচি চালু করেছিলেন শহীদ প্রেসিডেন্ট আমাদের দেশের বেগম খালেদা জিয়া। আজকে এই জিনিসগুলো আমাদেরকে কিন্তু বারবার মনে করতে হয়, মনে করিয়ে দিতে হবে। আমাদের কষ্ট হয় যখন কিছুক্ষণ আগে খান ভাই যেটা বললেন যে পদগুণে, কি যেন খান ভাই, পদগুণে বুদ্ধিমান আর পতাকা গুণে শক্তিবান, তারা যখন আমাদেরকে আপনার এই সংস্কার বিষয়ে শিক্ষা দিতে আসে। 2016 সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনি 17 সম্ভবত 17 সালে তিনি প্রথম ভিশন 2030 করে সংস্কার নিয়ে এসেছিলেন। ভিশন 2030 নতুন চিন্তা ভাবনাগুলো তখন তিনি নিয়ে এসেছিলেন। রেইনবো নেশন, দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, তখনই তিনি সামনের দিকে কথা প্রস্তাব নিয়ে এসেছিলেন সামনে। এই বিষয়গুলো আমাদেরকে মনে করতে হবে। আর আবারও আমাদের নেতা আজকে যিনি আমাদের এখানে বসে আছেন সামনে, তার নেতৃত্বে, তার নির্দেশে আমরা 31 দফা কর্মসূচি আমরা জাতির সামনে তুলে ধরেছি। সেটা সম্পূর্ণভাবে সংস্কার। এই 31 দফার পরে আর কোন সংস্কার বাকি থাকে না, সব দিক নেওয়া হয়েছে। নির্বাচন কমিশন, আমরা বলেছি যে আপনার নির্বাচন কমিশনে সেই বিষয়গুলি আসা উচিত নির্বাচন কমিশন সংস্কার হিসেবে, যে যেন পার্মানেন্ট একটা পথ, একটা চিরস্থায়ী পথ পাওয়া যায়, যেখানে আমরা ধীরে কোনো গোলযোগ ছাড়াই আমরা নির্বাচন অনুষ্ঠিত করতে পারবো। একটা সিস্টেম এভলভ করতে পারবো, যে সিস্টেমটা আমাদেরকে পিসফুল ট্রান্সফার অফ পাওয়ার দেবে, সেটা আমরা বলেছি। আমরা বলেছি পার্লামেন্টে কে দ্বিকক্ষ বিশিষ্ট করার জন্য, এককেন্দ্রিক না করার জন্য। আমরা বলেছি প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর যে ক্ষমতা, তাকে আপনার ভারসাম্য করে রাখতে হবে। আমরা বলেছি একজন
ব্যক্তির দুইবারের বেশি প্রধানমন্ত্রী, পরপর দুইবারের বেশি প্রধানমন্ত্রী হওয়া উচিত নয়। জুডিশিয়াল কমিশন করার কথা বলেছি, আমরা প্রশাসনিক কমিশন করার কথা বলেছি, অর্থাৎ সর্বক্ষেত্রে কমিশন করার কথা 31 দফার মধ্যে আমরা ইতিমধ্যে দিয়েছি। তো সুতরাং ওই কথাগুলো বলবেন না। আমরা আসলেও আমরা পুরোপুরি ভাবে আমরা একটা সংস্কারের প্রতি বিএনপি সেই সংস্কারগুলো দিয়েছি। আসুন আমরা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের সেই যুগান্তকারী যে 31 দফা, সেই 31 দফা কর্মসূচিকে আমরা সামনে এগিয়ে নিয়ে যাই। এবং আমি আবার বলতে চাই, যে কথাটা বারবার আমরা বলছি, যে সবচেয়ে বেশি যে প্রয়োজন এই চ্যালেঞ্জকে মোকাবেলা করার, সেটা হচ্ছে যে আমাদেরকে অবশ্যই অতি দ্রুত একটি গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে এই সংস্কারের পথকে আমাদের সুগম করতে হবে। এবং সেটাই হবে একমাত্র যোগ্য কাজ, সেটাই হবে এই মুহূর্তে সবচেয়ে বড় প্রয়োজন দাবি। আসুন আজকে আমরা বিএনপির যারা নেতা কর্মী সমর্থক রয়েছি, আমরা সবাই একসাথে একযোগে সেই লক্ষ্যে আমরা এগিয়ে যাই। এবং একটি কথা মনে রাখতে হবে সকলকে, যে কথাটা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব বারবার বলছেন, যে আপনাদের আচার আচরণ ব্যবহারের উপর নির্ভর করবে যে সামনের দিনে জনগণের ভালোবাসা আপনারা পাবেন কি পাবেন না, আমরা পাবো কি পাবেন না। সেই দিকেই সেইভাবে চিন্তা করে আমরা যেন এগিয়ে যাই। এবং আমরা আবারও বলছি যে আমরা যেটা চাই, প্রত্যেকটি বাংলাদেশি এই মুহূর্তে যেটা চায়, সেটা হচ্ছে যারা তারেক রহমানের নেতৃত্ব চায়, তার দেশে ফিরে আসাকেই চায়। সব শেষে আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম, খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ অমর হোক দেশের বেগম খালেদা জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। এ পর্যায়ে বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি আজকের সবার প্রধান অতিথি, যিনি অদম্য দেশপ্রেম নিয়ে দল পরিচালনা করছেন, দেশে নেতৃত্ব দিচ্ছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যোগ্য উত্তরসূরি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। বিজয় দিবসের আজকের এই আলোচনা অনুষ্ঠানের সম্পূর্ণ সভাপতি জনাব কৃষ্ণ আলমগীর, মঞ্চে উপস্থিত স্থায়ী কমিটির সম্মানিত সদস্যবৃন্দ সহ উপস্থিত নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত প্রিয় ভাই বোনেরা এবং প্রিয় সহকর্মীবৃন্দ সহ সমগ্র দেশের গণতন্ত্র কামনা প্রিয় জনগণ, আসসালামু আলাইকুম। লাখো প্রাণের বিনিময়ে অর্জিত গৌরবময় বিজয়ের 54তম এই বার্ষিকী শুভ লগ্নে বাংলাদেশের গণতন্ত্রকামী স্বাধীনতা প্রিয় জনগণকে জানায় বিজয়ের আন্তরিক শুভেচ্ছা। স্বাধীনতার জন্য আত্মত্যাগকারী বীর মুক্তিযোদ্ধাদের প্রতি জানায় গভীর শ্রদ্ধা। সাম্য, মানবিক মর্যাদার সামাজিক সুবিচার প্রতিষ্ঠার মূল মন্ত্রে 1971 সালে বীর মুক্তিযোদ্ধারা বাংলাদেশ স্বাধীন করেছেন। তবে তাবেদার অপশক্তি বারবার স্বাধীন বাংলাদেশকে বিপক্ষে নেবার ষড়যন্ত্র অব্যাহত রেখেছিল। বিশেষ করে পলাতক স্বৈরাচার গত 1.5 দশকে বাংলাদেশের স্বাধীনতা, সম্মান, বিজয়ের গৌরব ও অর্জনকে আবারও প্রায় বিকিয়ে দিয়েছিল। তবে ছাত্র জনতার রক্তক্ষয়ী গণ অভ্যুত্থানে গত 5ই আগস্ট তাবেদার মাফিয়া চক্রের প্রধানের পালিয়ে যাবার ভিতর দিয়ে দেশ এবং জনগণের স্বাধীনতা রক্ষা পেয়েছে। এ কারণে প্রায় আমি বলে থাকি 1971 সাল ছিল বাংলাদেশের স্বাধীনতা অর্জনের, আর 1924 সাল দেশ এবং জনগণের স্বাধীনতা রক্ষা। এমন পরিস্থিতিতে ফ্যাসিবাদ মুক্ত পরিবেশে এবারের বিজয় দিবস অবশ্যই অনেক বেশি আনন্দের, গৌরবের এবং অনেক বেশি অর্থবহ এবং তাৎপর্যপূর্ণ। আমি বিশ্বাস করি আগামী বছরগুলোতে স্বাধীনতা কিংবা বিজয় দিবস শুধুমাত্র আনন্দ উদযাপনের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না বা রাখা যাবে না, বরং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করতে চাই আগামী বাংলাদেশে প্রতিটি স্বাধীনতা এবং বিজয় দিবস হয়ে উঠবে
জনগণের প্রতি রাষ্ট্র ও সরকারের দায় কিংবা প্রতিশ্রুতি পূরণের একটি অর্থবহ দিন। প্রিয় উপস্থিতিবৃন্দ, 1975 সালে নভেম্বরের পূর্ব পরিস্থিতি কিংবা মাফিয়া শাসনের গত 1.5 দশক উভয় সময় শাসনকাল পর্যালোচনা করলে কিন্তু একটি বিশেষ লক্ষণীয় দিক ফুটে ওঠে। কি সেটা? উভয় সময়ই আমরা দেখেছি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব প্রায় বিপন্ন হয়ে পড়েছিল। জনগণ দেখেছেন দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন করে দেওয়া ষড়যন্ত্র বাস্তবায়নের অংশ হিসাবে সুকৌশলে নাগরিকদের সকল গণতান্ত্রিক রাজনৈতিক অধিকারকে কেড়ে নেওয়া হয়েছিল, হরণ করা হয়েছিল জনগণের ভোট প্রয়োগের অধিকার, জনপ্রতিনিধি নির্বাচনী ব্যবস্থাকে একদম ধ্বংস করে দেওয়া হয়েছিল। সুতরাং এটি স্পষ্ট জনগণের গণতান্ত্রিক অধিকার, জনগণের ভোট প্রয়োগের অধিকার বহাল এবং কার্যকর থাকা না থাকার সঙ্গে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব সুসংহত থাকা না থাকার একটি গভীর সংযোগ কিংবা সম্পর্ক রয়েছে। অর্থাৎ রাষ্ট্রের নাগরিকদেরকে রাজনৈতিক এবং অর্থনৈতিকভাবে ক্ষমতাহীন করে দেওয়া গেলে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এমনকি রাষ্ট্রের আভ্যন্তরীণ শৃঙ্খলা দুর্বল এবং বিপর্যস্ত হয়ে পড়ে। রাষ্ট্র এবং জনগণকে স্বনির্ভর এবং শক্তিশালী করতে হলে রাষ্ট্র ও রাজনীতির প্রতিটি ক্ষেত্রে গণতন্ত্রের লালন, বিকাশ এবং চর্চা অত্যন্ত জরুরি। আমরা মনে করি রাষ্ট্র ও সমাজে গণতান্ত্রিক রাজনীতি চর্চা অন্যতম প্রাতিষ্ঠানিক কেন্দ্রবিন্দু হচ্ছে জনগণের সরাসরি ভোটে নির্বাচিত জবাবদিহিতাদের দ্বারা, জনপ্রতিনিধিদের দ্বারা গঠিত জাতীয় সংসদ। জবাবদিহিমূলক সরকার ও সংসদ যথাযথভাবে কার্যকর থাকলে জনগণের রাজনৈতিক ক্ষমতাও নিশ্চিত থাকে। প্রিয় সহকর্মীবৃন্দ, আমাদের মনে রাখা দরকার জনগণ শক্তিশালী না থাকলে জাতীয় ঐক্য শক্তিশালী হয় না। রাষ্ট্র ও রাজনীতির গুণগত পরিবর্তনের জন্য সংস্কারের বিকল্প নেই। তবে একই সঙ্গে এটিও মনে রাখা জরুরি, কেউ স্বৈরাচার কিংবা ফ্যাসিস্ট হতে চাইলে তার প্রতি সংবিধান কিংবা প্রবিধান বাধা হয়ে দাঁড়াতে পারে না বা দাঁড়ায় না, বরং রাষ্ট্রের প্রচলিত বিধিবিধানকে উপেক্ষা করে কোন একজন শাসক স্বৈরাচার কিংবা ফ্যাসিস্ট হয়ে ওঠে। সুতরাং রাষ্ট্র এবং সরকারকে স্বৈরাচার বা ফ্যাসিবাদ থেকে সুরক্ষিত রাখতে চাইলে সুসংবদ্ধ বিধিবিধানের চেয়ে রাষ্ট্র রাজনীতির প্রতিদিনের কার্যক্রমে, নাগরিক জীবনের প্রতিদিনের চালচিত্রে গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতির চর্চা অত্যন্ত বেশি জরুরি। প্রতিদিনের কার্যক্রমে গণতান্ত্রিক চর্চার মাধ্যমে রাষ্ট্র সমাজ থেকে ফ্যাসিবাদের উপাদান দূরীভূত করা সম্ভব, দূরীভূত হয়ে থাকে। প্রিয় দেশবাসী, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কি করতে চাইছে? রাষ্ট্র মেরামতের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের আর কত মাস কিংবা কত সময়ের প্রয়োজন সেটি জানার অধিকার জনগণের রয়েছে। সরকার জনগণের সামনে তাদের আগামী দিনের কর্ম পরিকল্পনার রোডম্যাপ ঘোষণা করলে এটি একদিকে জনগণের কাছে সরকারের স্বচ্ছতা এবং জবাবদিহিতাকে নিশ্চিত করবে, অপরদিকে প্রশাসনিক কার্যক্রমেও গতিশীলতা বাড়বে। তবে অন্তর্বর্তীকালীন সরকারের আগামী দিনের কর্ম পরিকল্পনার রোডম্যাপ ঘোষণার কথা শুনলে যদি উপদেষ্টাদের চেহারায় অস্বস্তির ছাপ ফুটে ওঠে, সেটি হবে অবশ্যই গণ আকাঙ্ক্ষা বিরোধী। সরকার তাদের সকল কার্যক্রমের মাধ্যমে জনগণের কাছে যত বেশি স্বচ্ছ থাকবে, জনগণ সরকারের প্রতি তত বেশি সমর্থনের হাত প্রসারিত রাখবে। প্রিয় ভাই বোনেরা, প্রায় প্রতিদিন
দেশের কোনো না কোনো হাসপাতালে ডেঙ্গুতে মানুষের মৃত্যু অব্যাহত রয়েছে। হাসপাতালের চিকিৎসা খরচ জোগাতে অনেকের জীবনে নাভিশ্বাস এসেছে। এর পাশাপাশি নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে দিশেহারা সমাজের প্রায় প্রতিটি মানুষ। প্রতিদিনের সংসারের ব্যয় মেটাতে জনগণকে যুদ্ধ করতে হচ্ছে। সুতরাং জনজীবনে নিত্য দুর্ভোগ কিংবা বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণ না করে অন্তর্বর্তীকালীন সরকার যদি শুধু সংস্কারের নামে সময় সংক্ষেপ করেন, তাহলে জনগণের কাছে সংস্কার আগে নাকি সংসার আগে এই প্রশ্নটি মুখ্য হয়ে উঠতে পারে। দুর্ভোগ বর্তমানে মেনে নিলেও জনগণ এখনো সরকারের বিরুদ্ধে তেমন উচ্চ বাচ্য করছে না, কারণ জনগণ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে সফল দেখতে চায়। তবে আগেও বলেছি, আজও উল্লেখ করতে চাই, অন্তর্বর্তীকালীন সরকার নিজেরা নিজেদেরকে সফল দেখতে চায় কিনা তা তাদের কার্যক্রমের মাধ্যমে প্রমাণ করতে হবে। প্রিয় ভাই বোনেরা, একটি দেশের জন্য 54 বছর সময় কম নয়। এই কথাটি গতকাল একজন প্রতিবন্ধী ভাই উনি উল্লেখ করেছেন তার কিছু কথা বলতে গিয়ে। লাখো মানুষের রক্তের উপর দিয়ে দেশের জনগণ আজ এক অভূতপূর্ব ঐক্যের মোহনায় এসে দাঁড়িয়েছে। এই ঐক্যকে কাজে লাগিয়ে একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমাদেরকে এগিয়ে যেতে হবে। একটি বৈষম্যহীন মানবিক বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ইতিমধ্যে 31 দফা কর্মসূচি ঘোষণা করেছে, যা এখানে দলের মহাসচিব সহ আরো কয়েকজন বক্তা উল্লেখ করেছেন তাদের বক্তব্যে। এই কর্মসূচির লক্ষ্যই হচ্ছে শিশু, নারী, বৃদ্ধ অথবা দলমত, ধর্ম, বর্ণ নির্বিশেষে রাষ্ট্রকে অবশ্যই প্রতিটি নাগরিকের দায়িত্ব নিতে হবে। পরিশেষে আমি বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলতে চাই, সকল অস্পষ্টতা কাটিয়ে অচিরে নির্বাচনী রোডম্যাপে যাত্রা শুরু করবে আমাদের এই প্রিয় বাংলাদেশ। সেই যাত্রায় আবারও বলছি, দয়া করে মন দিয়ে শুনবেন প্রতিটি নেতাকর্মী এই দলের। সেই যাত্রায় আপনাদের বিশ্বস্ত সঙ্গী হচ্ছে দেশের গণতান্ত্রিকামী স্বাধীনতা প্রিয় জনগণ। সুতরাং আপনারা জনগণের সঙ্গে থাকুন, জনগণকে সঙ্গে রাখার সর্বোচ্চ চেষ্টা করুন। সবশেষে বিজয় দিবসের প্রাক্কালে আমি শহীদ মুক্তিযোদ্ধা সহ স্বাধীনতার ঘোষকের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। ধন্যবাদ মাননীয় প্রধান অতিথি। আজকে সভার সভাপতি এবং প্রধান অতিথির অনুমতি ক্রমে আজকের সভা এখানেই সমাপ্তি ঘোষণা করছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আস্তে 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 ভাই পালায় না।